আমরা ক্লাস 10 এর নামকরণের আজকে পঞ্চম ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমরা অনেক কিছু পড়িয়েছিলাম, আজকে ধারাবাহিকভাবে সেই ক্লাসগুলো আবার নেওয়া হবে। গত ক্লাসে আমরা কিন্তু নামকরণের 6 ইউপ্যাক পদ্ধতির যে নামকরণ, সেই পদ্ধতির নামকরণের আমরা 6টা নিয়ম এর মধ্যে 3টি নিয়ম শিখিয়েছিলাম। প্রথম কথা ছিল বৃহত্তম প্রধান শিকল বাছাই করতে হবে, এটি হবে মূল শিকল বা মাতৃশিকল। এটি সরলরৈখিক পথে হতে পারে, বক্রপথে হতে পারে। তোমাদের এই নিয়ম নিয়ে নিশ্চয়ই কোনো প্রবলেম নেই। আমরা তার উপর ভিত্তি করে কিছু যোগও সলভ করবো। এখন দেখো যেটা আমরা গত ক্লাসে সলভ করেছিলাম, একটু রিপিট করি। বলতো এখানে প্রধান শিকল কি সরল পথে হবে নাকি বক্রপথে হবে? সরল পথে। আচ্ছা দেখো 1 2 3 4 5 1 2 3 4 5 আমরা সরল পথ বক্রপথ যে পথে যাই না কেন আমাদের সর্বোচ্চ কার্বন সংখ্যা প্রধান শিকলে 5টাই হয়। আর দ্যাটস ওয়াই আমরা ইচ্ছাকৃতভাবে বক্রপথে যাব না, আমরা সরল পথেই থাকবো। মূল যৌগ যেটা সেটার নাম হচ্ছে পেন্টেন। কারণ কি? কারণ হচ্ছে এখানে 5টা কার্বন রয়েছে এবং সবগুলা কার্বনই হচ্ছে কি একক বন্ধন দ্বারা আবদ্ধ, আর দ্যাটস ওয়াই মূল যৌগের নাম পেন্টেন। আর এইখানে যেটা দেখতে পাচ্ছি এই শাখামূলকের নাম হচ্ছে মিথাইল। এখন কোশ্চেন হচ্ছে আমরা যে যৌগটা দেখতে পাচ্ছি প্রধান যৌগ, সেই প্রধান যৌগে 5টি কার্বন রয়েছে এবং একটি শাখামূলক রয়েছে মিথাইল। এই মিথাইলটা প্রধান যৌগের কত নং কার্বনে আছে? বাম থেকে কাউন্ট করব। কেন বাম থেকে কাউন্ট করব বলো তো? বাম থেকে কাউন্ট করলে আমরা কার্বনের সবচেয়ে ছোট সংখ্যাটা পাবো, যেটা ডান থেকে পাবো। ওকে, আচ্ছা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এটা 1 নাম্বার, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। দেখো এখানে লিখেই দেওয়া আছে যেদিক থেকে নাম্বারিং করলে আগে শাখা পাওয়া যাবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। দ্যাটস ওয়াই আমরা গত ক্লাসের পড়া অনুযায়ী আমরা বলছিলাম এই যৌগের নাম হচ্ছে 2 মিথাইল। হ্যাঁ, 2 মিথাইল এবং মূল যৌগের নাম হচ্ছে পেন্টেন। দেখো আমরা এখানে দুই ধরনের বিষয় দেখতে পেলাম, একটা হচ্ছে 2 মিথাইল পেন্টেন, প্রধান যৌগের নাম পেন্টেন, আর 2 মিথাইল হচ্ছে অপ্রধান অর্থাৎ শাখা। আমরা যেটা শাখামূলক তাকে কি পরে লিখবো নাকি আগে লিখবো? নিশ্চয়ই যে আমরা হ্যাঁ আমরা একটা মজার কথা বলেছিলাম যে আমরা সবসময় মেহমানকে আগে খাবার দেই, ঠিক তেমনি প্রধান যৌগের যেটি মেহমান অর্থাৎ শাখামূলক তাকে আমরা সবসময় আগে লিখবো। ওকে, বলো সরল পথ কোনটা আর বক্রপথ কোনটা? এই দেখো তুমি সরল পথ বক্রপথ, তুমি সোজা হাঁটলে সরল পথ, আর যদি বাঁকা হাঁটো তাহলে কি বক্রপথ। তাহলে বলো এই যে এইটা তো সরল পথ না, আর বক্রপথ কোনটা? এই যে এইটা বক্রপথ। তুই কোন পথে যাবা বলো? সরল পথ যাবা না বক্রপথ যাবা? নাকি যে কোনো একটা গেলেই হয়? যে কোনো একটা গেলেই হয় না? এখানে যে কোনো একটা গেলেই হয়। কেন এখানে যে কোনো একটা গেলেই হয় বলো তো? কেন এখানে? কারণ হ্যাঁ, দুই থেকে কার্বন সংখ্যা সমান, তাই না? যদি এমন হতো সরল পথ বা বক্রপথের যে কোনো এক পথে আমরা কার্বন সংখ্যা বেশি পেতাম, তখন আমরা বাধ্য হয়ে যেই পথে কার্বন সংখ্যা বেশি পেতাম প্রধান শিকলে আমরা ওই পথেই যেতাম। এইবার চলে যাও এইখানে। এইটা আরো তোমার কনসেপ্ট ক্লিয়ার করবে, আরো ডিপলি ক্লিয়ার করবে। বলো তুমি এখন কি সরল পথে থাকবা নাকি বক্রপথে যাবা? এই দেখো 1 2 3 4 5 বক্রপথে যাও। 1 2 3 4 5 6 কোন পথে যাবা বলো? সরল পথ না বক্রপথ? বক্রপথে যাবা। তাহলে বক্রপথে যে গেলা প্রধান শিকলে কার্বন পাইলা কয়টা? নিশ্চয়ই 6টা। 6 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? হেক্সেন। এবং তুমি সেইখানে একটা মূলক পেলা, শাখামূলক, যার নাম মিথাইল। তুমি এখন ডান দিক থেকে নাম্বারিং করবা নাকি নিচ থেকে নাম্বারিং করবা? নিচ থেকে নাম্বারিং করবে। আচ্ছা নিচ থেকে কেন নাম্বারিং করব? কারণ কত নাম্বারে পাচ্ছি আমরা এটা বলো তো? 3 নাম্বারে পাচ্ছি। নিশ্চয়ই 3 এবং 4 এই দিক থেকে নাম্বারিং করলে দেখো আমরা 3 নাম্বারে পাই। এই যে 1 1 2 3, হ্যাঁ 4 5 6, তাই না? নিচ থেকে করলে আমরা 3 নাম্বারে পাই, আর এই থেকে করলে আমরা 4 নাম্বারে পাই। তাহলে আমরা 3 নিব নাকি 4 নিব? নিশ্চয়ই আমরা কি নিব? 3 নিব। তাহলে আমরা বলতে পারি এখন যৌগের নাম 3 মিথাইল হেক্সেন। 3 মিথাইল হেক্সেন। হ্যাঁ, নিচ থেকে কেন নিব আবার বলা যাবে কিনা? অবশ্যই বলা যাবে। দেখো এই যে নিচ থেকে যদি আমরা নাম্বারিং করি, আমি আবার মুছে দিচ্ছি। দেখো হ্যাঁ, তুমি প্রথমত তোমার কাজ হচ্ছে প্রধান শিকলটা নির্বাচন করা। প্রধান শিকল নির্বাচন কেন বক্রপথে গেলাম? প্রধান শিকল বক্রপথে এজন্য গেলাম যে সরল পথে গেলে কার্বন পাই 5টা, 1 2 3 4 5, আর বক্রপথে গেলে কার্বন পাই 6টা। তাহলে আমাকে বৃহত্তম কার্বন চেইনটাকে পছন্দ করতে হবে। আচ্ছা প্রধান শিকলে মোট কার্বন 6টা, তাহলে মূল যৌগের নাম হেক্সেন। এখন আমি দেখতে পাচ্ছি প্রধান শিকল নির্বাচন করার পর যা থাকবে সেটা হচ্ছে শাখামূলক। যদি আমি ডান থেকে নাম্বারিং করি তাহলে 1 2 3 4 নাম্বারে শাখামূলক পাচ্ছি, আর নিচ থেকে করলে 1 2 3 নাম্বারে। তাহলে আমি 4 নিব নাকি 3 নিব? নিশ্চয়ই 3 নিব। তাহলে এখন এই যৌগের নাম হবে 3 মিথাইল। এই যৌগের নাম হবে 3 মিথাইল। আর মূল যৌগের নাম কি কে বলতে পারে? কেউ বলেন?
হেক্সেন, এই তো বুঝে গেছো। এইবার চলে যাই এইখানে, এটা অলরেডি তুমি জানো, এই যে অলরেডি তোমাকে এটা বলা হলো যে সংখ্যা দ্বারা কার্বনগুলোকে চিহ্নিত করতে হবে শাখা বা সংযুক্ত মূলকের অবস্থান যাতে ন্যূনতম সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়। এই যে দেখো আমরা অ্যাপ্লাই করলাম 3 এবং 4, আমরা বাম থেকে নাম্বারিং করলে 3 নাম্বার, ডান থেকে করলে 4 নাম্বারে। আমরা 3 নিলাম নাকি 4 নিলাম? নিশ্চয়ই 3 নিলাম, অর্থাৎ যেই দিক থেকে নাম্বারিং করলে ছোট সংখ্যা দিয়ে মূলককে প্রকাশ করা যাবে আমরা ওই দিক থেকে নাম্বারিং করলাম। এরপর এই নিয়মটাও তোমরা গত ক্লাসে শিখেছো, আজকে আবার শিখতেছো। দেখো বলছে অতঃপর সংযুক্ত শাখাটির অবস্থান সূচক সংখ্যা লিখে একটা হাইফেন দিয়ে শাখামূলকটির নাম দিয়ে মূল হাইড্রোকার্বনের নামটি জুড়ে দিতে হবে। অর্থাৎ বিষয়টা এরকম দাঁড়ালো যে আমি যে এই যৌগ, ধরো একটা যৌগ লিখতেছি আমি এখন, দেখতেছি এরকম, তাই না? ধরো এই যৌগটা দেখতেছি, ওকে। আচ্ছা, এখন এই যৌগের নাম কি? প্রধান যৌগ নিশ্চয়ই এইটা, যার নাম বিউটেন। আর বিউটেনের কত নং কার্বনে মিথাইল মূলক আছে? 2 নাম্বার কার্বনে। তাহলে এই 2টা হচ্ছে মিথাইলের অবস্থান সূচক সংখ্যা। বলছে সংযুক্ত শাখাটির অবস্থান সূচক সংখ্যা লিখে, তাহলে 2 মিথাইল, এই যে 2 মিথাইল। এইবার লিখে একটা হাইফেন দিতে হবে। দেখো অবস্থান সূচক সংখ্যা 2, তারপর একটা হাইফেন, খেয়াল করছো? এরপর কি লিখতে হবে? যেই মূলকটা শাখামূলক, যে মূলকটা শাখামূলক তার নাম, ওকে। এরপর কি লিখতে হবে? মূল যৌগ বা মূল হাইড্রোকার্বনের নাম। তাহলে মূল হাইড্রোকার্বনের নাম কি? বিউটেন, বিউটেন। এই তো, তাহলে প্রথমে নাম্বার আর তারপর শাখা। মনে রাখবো একটা কথা সব সময়, সংখ্যা ও নামের মাঝে অল টাইম হাইফেন হবে। এই দেখো, এই সংখ্যা ও নামের মাঝে অল টাইম হাইফেন হবে, সংখ্যা ও নামের মাঝে অল টাইম হাইফেন হবে। আর দুইটা শব্দের মাঝে, এই যে মিথাইল এবং বিউটেনের মাঝে ভুল করেও কখনো হাইফেন দিবা না। এখানে যদি হাইফেন দাও ভুল হয়ে যাবে কিন্তু, ওকে। নিশ্চয়ই এইটুক ক্লিয়ার। এই দেখো একদম ভিজুয়াল চিত্রের মাধ্যমে বোঝাচ্ছি কেন 2 কেন 4 নয়, এটা ক্লিয়ার কিনা। নিশ্চয়ই এটাও ক্লিয়ার সবাই, তাই না? ওকে। এইবার দেখো সবচাইতে কনফিউশন তৈরি করে এরকম জায়গা। আচ্ছা, সবার কাছে বইটা আছে কিনা একটু বইটা ওপেন করো, সবাই বইটা ওপেন করো। তোমাদের সবার কাছে বইয়ের হার্ড কপি আছে না? আছে কিনা কমেন্ট করো তো সবাই। আচ্ছা দেখো, আমরা এখন তোমাদের সবচাইতে কনফিউশন তৈরি হয় এমন একটা টপিক পড়াবো, যেই টপিকটা তোমরা খুব মনোযোগ সহকারে বুঝবা। হ্যাঁ, ধরা যাক কোনো যৌগে একাধিক মূলক আছে, হ্যাঁ, 2টা মূলক বা একাধিক মূলক আছে। এখন আমি উদাহরণ দিয়েই বলি, তাহলে তোমাদের বুঝতে একদম সুবিধা হবে। সেটা হচ্ছে ধরো এইরকম একটা যৌগ, যেখানে এইরকম ভাবে লেখা আছে, এখানে মনে করো ক্লোরো আর এইখানে মনে করো মিথাইল। খেয়াল করছো কিনা? আচ্ছা, এবার তোমরা বলো তো, তোমরা যখন এই লেকচার শিটের 8 নাম্বার পেজের এই বক্সটা দেখো, তখন এই বক্স নিশ্চয়ই দেখেছো। দেখো লেখা আছে কার্যকারী মূলকের অগ্রগণ্য ক্রম বা প্রায়োরিটি ক্রম। অগ্রগণ্য ক্রম বা প্রায়োরিটি ক্রম দেখতে পাচ্ছ নিশ্চয়। দেখো তো এখানে সবচেয়ে নিচে কোন মূলকটা আছে? সবচেয়ে নিচে কোন মূলকটা আছে দেখো তো? অ্যালকাইল মূলক। আর অ্যালকাইলের উপরে কে আছে? আচ্ছা, নিশ্চয়ই ক্লোরিনটা কোথায় আছে? অ্যালকাইলের উপরে আছে নাকি নিচে আছে? উপরে আছে। ওকে ওকে ওকে, অনেক ধন্যবাদ। দেখো এবার খেয়াল করো, দেখো এখন সমস্যাটা হচ্ছে আমরা তো প্রধান যৌগ হিসাবে বৃহত্তম কার্বন চেইনটাকে ফাইন্ড আউট করলাম। 1 2 3 4, এটা হচ্ছে আমাদের বৃহত্তম প্রধান শিকল, এটা হচ্ছে বৃহত্তম প্রধান শিকল, এটা প্রধান যৌগ হিসেবে আমরা নির্ধারণ করলাম 1 2 3 4। আচ্ছা বলো তো, এই যে 1 2 3 4 এইটাকে প্রধান যৌগ হিসেবে আমরা কাউন্ট করলাম, যার নাম হচ্ছে বিউটেন, যার নাম হচ্ছে বিউটেন। আমার কোশ্চেন, আমি নাম্বারিংটা বাম দিক থেকে করব নাকি ডান দিক থেকে করব? বাম দিক থেকে কেন করব? আচ্ছা আচ্ছা, এখন একটা কথা স্পষ্ট করে বুঝে নিতে হবে এবং খাতায় লিখে নিতে হবে সবাইকে, যাতে কোনো কনফিউশন তৈরি না হয়। কোনো যৌগে একাধিক মূলক থাকলে, সবাই লিখে নিব, কোনো যৌগে একাধিক মূলক থাকলে বোঝা যায় নিশ্চয়ই, কোনো যৌগে একাধিক মূলক থাকলে নাম্বারিং হবে অগ্রগণ্য ক্রম অনুযায়ী। হ্যাঁ, নাম্বারিং হবে অগ্রগণ্য ক্রম অনুযায়ী, কিন্তু উচ্চারণ হবে ইংরেজি
বর্ণমালার ক্রম অনুযায়ী। হ্যাঁ, বুঝি না, বলো কি বলতে চাও? এখানে ইংলিশ ঢুকলো কেন? ইংলিশ ঢুকলো কেন? কারণ এটা তো একটা ইন্টারন্যাশনাল পড়া। তুমি কি মনে করো এই নাম্বারিং বাঙালি জাতির জন্য তৈরি হয়েছে? আচ্ছা, এখন একটা গল্প শুনো। ধরো, ফোন আছে তো সব সময়। হ্যাঁ, তাহলে এখন শোনো মন দিয়ে গল্প, তাহলে বুঝতে পারবা। ধরো তুমি তোমার মোবাইলে কন্ট্যাক্ট নাম্বার সেভ করতেছো, নতুন একটা মোবাইল কিনছো মনে করো, দিয়ে কন্ট্যাক্ট নাম্বার সেভ করতেছো। এখন হয়েছে কি, তো তোমার খুব নিকট একজন আত্মীয়, কাছের একজন আত্মীয় যার নাম ডাব্লিউ দিয়া শুরু হয়, আর তোমার দূরের এক রিলেটিভ যার নাম শুরু হয় এ দিয়া। বলো তো তোমার কোন আত্মীয়ের নাম মোবাইলের কন্ট্যাক্টে আগে থাকবে? দূরের এর নামটা এ। তখন কি মোবাইল কি দেখবে দূরের না কাছের, নাকি অ্যালফাবেট দেখবে? অ্যালফাবেট দেখতে। অনেকের মনে করো কাছের আত্মীয়র নামই মনে করো এ বা বি দিয়া, তো ওটা আগে আছে, তখন ও মনে হয় বুঝছে যে আচ্ছা আমার মোবাইল মনে হয় আমার কাছের আত্মীয় দেখে আগে রাখছে। ব্যাপারটা কি আসলে তাই, নাকি এটা ভুল ব্যাখ্যা? ভুল ব্যাখ্যা। তাহলে মাথায় রাখতে হবে যে কন্টাক্ট লিস্টে যেমন ভাবে কার নামটা আগে থাকবে সেটা কিন্তু অ্যালফাবেটিক্যালি ABCD এইভাবে শর্ট করা হয়, রাইট? সেখানে দূরের আত্মীয় কাছের আত্মীয়, দূরের বন্ধু কাছের বন্ধু বলে কোনো কথা কিন্তু নেই। ঠিক তেমনই আমরা যখন দুইটা মূলক বা একের অধিক মূলক কোনো যৌগে দেখতে পাবো, লাইক ক্লোরো এবং মিথাইল, তাহলে ক্লোরোর প্রথম অক্ষর শুরু হয় কি দিয়ে? সি দিয়ে। আর মিথাইলের প্রথম অক্ষর শুরু হয় কি দিয়ে? এম দিয়ে। তাহলে কে অগ্রগণ্য আর কে অগ্রগণ্য না, এইটা এখানে ম্যাটার করবে না। ম্যাটার করবে অ্যালফাবেটিক্যালি কে আগে উচ্চারণের ক্ষেত্রে, কিন্তু নাম্বারিং এর ক্ষেত্রে কি ম্যাটার করবে বলো? অগ্রগণ্য ক্রম। তাহলে আমরা আবার বলছি কেউ আমরা ভুল করব না। কোনো যোগে একাধিক মূলক থাকলে নাম্বারিং হবে অগ্রগণ্য ক্রম অনুযায়ী, কিন্তু কাকে আগে উচ্চারণ করব সেটা হবে অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী, মানে ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী। নিশ্চয়ই আমার কথার সাথে একমত হয়েছো বা বুঝতে পেরেছো? আমাকে সবাই কমেন্টে জানাও, তখন আমরা নামকরণে চলে যাব। সবাই দুইটা কথা ক্লিয়ার কিনা? নাম্বারিং হবে অগ্রগণ্য ক্রম অনুযায়ী, কিন্তু উচ্চারণ হবে অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী। অগ্রগণ্য ক্রম কি রোদেলা বলছো? তুমি লেকচার শিটের 8 নাম্বার পেজ ওপেন করো, তোমার কাছে যে কনসেপ্ট বুক দিয়েছি আমরা জৈব রসায়নের, ওখানে দেখো 8 নাম্বার পেজ ওপেন করো। 8 নাম্বার পেজে দেখো একটা চার্ট দেয়া আছে, ওই চার্টে অগ্রগণ্য ক্রম দেয়া আছে। ওই চার্টে যে ওপরে আছে সে বেশি অগ্রগণ্য, যে নিচে আছে সে কম অগ্রগণ্য। ওই চার্টে দেখো ক্লোরিন ওপরে আছে আর মিথাইল নিচে, অ্যালকাইল নিচে আছে সবার। তাহলে এইখানে বলো ক্লোরিন এবং মিথাইলের মধ্যে কে অগ্রগণ্য ক্রমে বেশি এগিয়ে? ক্লোরিন। তাহলে এখন নাম্বারিং কি বাম থেকে হবে নাকি ডান থেকে হবে? বাম থেকে। নিশ্চয়ই বাম থেকে হবে। দেখো এবার বাম থেকে হবে। তাহলে এটা 1, এটা কি 2, এটা কি 3, এটা কি 4। তাহলে বাম থেকে যদি হয় তাহলে বলো তো এখন কত নাম্বারে মূল যৌগের নাম কি আর কত নাম্বারে কোন মূলক আছে, কে বলবে? তার মূল যৌগের নাম হচ্ছে বিউটেন এবং 2 নম্বরে আছে হচ্ছে ক্লোরিন আর 3 নম্বরে আছে হচ্ছে অর্গানিকে ক্লোরিনকে বলা হয় ক্লোরো, দেখবা ওই চার্টে দেয়া আছে। ক্লোরিনকে বলা হয় ক্লোরো, ঠিক আছে? একজন বলছে অগ্রগণ্য ক্রম কি? কোন যন্ত্রণায় পড়লাম, এরা থাকেটা কোথায় আমাকে একটু বলো তো, তোমরা কোথায় থাকো বাবা? এই দেখো লেকচার বুক, দেখো লেকচার বুকের পেজ নাম্বার 8, এরপর এই দেখো লেখা আছে কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রম। এটা দাগায় দিছিলাম মনে হয়, যদি দাগায় না দেয় এখন দাগায় নাও। কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে পড়বা, এটা দাগাও। তারপর পড়বা হচ্ছে অ্যালডিহাইড, তারপর পড়বা অ্যালকোহল, তারপর পড়বা অ্যামিন, তারপর অ্যালকিন থেকে সব পড়বা। যেগুলো দাগাইছি এগুলো আগে পড়বা, বাকিগুলো পারলে পড়ো, না পারলে না পড়ো। ওকে? অগ্রগণ্য ক্রমটা কিভাবে নির্ধারিত হয়? আচ্ছা, সক্রিয়তা অনুযায়ী। যখন একটা যৌগে দুইটা মূলক থাকে, বিক্রিয়ায় যে মূলক আগে রেসপন্স করে ওকে আগে রাখা হয় প্রায়োরিটি ক্রমে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, যে ক্লোরাইড এগিয়ে কেন? তুমি যদি অ্যালকাইল মূলক আর ক্লোরাইড কোনো যৌগে রাখো এবং তাকে বিক্রিয়া করতে বলো, সবার আগে এগিয়ে আসবে কে বলো? অ্যাক্টিভকে। ক্লোরাইড বেশি বিক্রিয়ায় আগ্রহী দেখাবে, এজন্য। বলো ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? দ্রুত বলো অগ্রগণ্য ক্রম ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। তাহলে আমরা বলছি সবচাইতে ইম্পর্টেন্ট, সবচাইতে কনফিউজিং জায়গা যেটা, যে আমরা যখন কোনো যৌগে একাধিক মূলক দেখব তখন
নাম্বারিং করব অগ্রগণ্য ক্রম অনুযায়ী, কিন্তু উচ্চারণ করব অ্যালফাবেট অনুযায়ী। তাহলে আমরা নিশ্চয়ই বাম থেকে নাম্বারিং করব, এটা 1 2 3 4, এবং অ্যালফাবেট অনুযায়ী ক্লোরো এবং মিথাইল, ক্লোরোর সি, মিথাইলের কি এম। তাহলে আমরা বলবো 2 ক্লোরো, এরপর 3 মিথাইল, আর মূল যৌগের নাম বিউটেন। স্যার এটা কি এরকম হয় না যে 2 3 ক্লোরোমিথাইল বিউটেন? না না না, আলাদাই উচ্চারণ করতে হবে। আলাদা মূলক হলে আলাদাই উচ্চারণ করতে হবে, একই মূলক হলে একসাথে উচ্চারণ করতে হবে। আমি পড়াবো, অপেক্ষা করো। বলো এইটা ক্লিয়ার কি না? কে ক্লিয়ার না মাইক্রোফোন অন করে কোশ্চেন করো, আর ক্লিয়ার হলে সবাই কমেন্ট করো। হ্যাঁ, অলরেডি একজন কমেন্ট করছো, আর একবার বুঝাইয়া দেন। আচ্ছা দেখো, এখানে তুমি যদি যে আবার বুঝাইয়া চাও, সে যদি একটু কষ্ট করে আমাকে বলো যে কোন পার্টটা বুঝতে চাও তুমি, মানে প্রধান শিকল নির্বাচন বুঝতে চাও, নাকি ক্লোরো আগে নাকি মিথাইল আগে, কে আগে উচ্চারণ হলো, কোনটা বুঝতে চাও বলো। বলো নাম্বারিং বাম থেকে হলো কেন? ক্লোরো আগে নাকি মিথাইল আগে? ক্লোরোর প্রথম অক্ষর সি আর মিথাইলের প্রথম অক্ষর এম। তাহলে আমরা লেখার সময় কাকে আগে লিখব? সি কে আগে লিখব, ক্লোরোকে আগে লিখব, এম কে পরে লিখব, মিথাইলকে পরে লিখব। এজন্য আগে, এজন্য পরে। ওকে, ক্লিয়ার? এবার দেখো, আবার দেখে নাও। এই দেখো, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো যৌগে একাধিক মূলক থাকলে নাম্বারিং হবে অগ্রগণ্য ক্রম অনুযায়ী, কিন্তু উচ্চারণ হবে ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী। আমরা এগিয়ে যাব। ওকে, দেখো এবার এটা ছিল এই নাম্বারটা, যদি এখানে আংশিক আলোচনা ছিল, আমি পুরোপুরি আলোচনা করেছি। শাখাসমূহের নাম ইংরেজি প্রথম অক্ষর ক্রম অনুসারে ইথাইল মিথাইল, মানে ইথাইলের প্রথম অক্ষর ই, মিথাইলের প্রথম অক্ষর এম। বলা হচ্ছে যে যদি কোনো যৌগে ইথাইল এবং মিথাইল থাকে, তাহলে অ্যালফাবেটিক্যালি তুমি কোনটাকে আগে উচ্চারণ করবো বলো, ইথাইলকে নাকি মিথাইলকে? ইথাইল। ইথাইলকে। ওকে, এইবার আসো, বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। কি কোশ্চেন? এই যে অ্যালকেন মূলক বা অ্যালকাইল মূলকের ক্ষেত্রে এখানে মানে এই যে এখানে তো অনেকগুলা যৌগ আছে, তা সেক্ষেত্রে কোনটা অগ্রগণ্য? না, সব অ্যালকাইল একই, সব অ্যালকাইল এক, সব অ্যালকাইল তো তৈরি হয়েছে কার্বন হাইড্রোজেন দিয়ে, তাই না? স্যার যদি মানে ওই যৌগে, মানে একটা যৌগে অ্যালকাইল ইথাইল মূলক থাকলো মানে মিথাইল মূলক থাকলো, সেই ক্ষেত্রে আমরা তখন যাকে আগে পাওয়া যাবে, যাকে আগে পাওয়া যাবে, তখন প্রায়োরিটি ক্রম না, আমরা আসবো, এরকম নামকরণে আসবো। আজকে একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আমরা আরো কয়েকটা নিয়ম পড়বো, তারপর যাবো। হ্যাঁ, দেখো খেয়াল করো, এখানে অবস্থান সূচক সংখ্যা সমূহের মাঝে কমা, সংখ্যা ও নামের মাঝে হাইফেন। সংখ্যা ও নামের মাঝে হাইফেন হবে, এটা তো কিছুক্ষণ আগে বলে দিলাম। ধরো জাস্ট বোঝার জন্য বলছি, একটা যৌগে মনে করো 2 নম্বরে একটা মূলক আছে, 3 নম্বরে একটা মূলক আছে, তোমাকে 2 এবং 3 পাশাপাশি লিখতে হবে। এখন তুমি 2 এবং 3-র মাঝে কমা দিলা না, তাহলে এটা কি হয়ে যাবে বলো তো? 23 হয়ে যাবে না? তা নিশ্চয়ই 2 এবং 3-র মাঝে আমাকে কি দিতে হবে? কমা দিতে হবে। অর্থাৎ দুইটা সংখ্যা যদি কখনো পাশাপাশি লেখার প্রয়োজন হয়, তাহলে ওই সংখ্যা দুইটার মাঝখানে মাস্ট বি কি দিতে হবে? কমা দিতে হবে। সংখ্যা ও নামের মাঝে কি দিতে হবে? হাইফেন দিতে হবে। চলো আমরা উদাহরণ ছাড়া আমরা না বুঝিয়ে আমরা উদাহরণ দিয়ে বোঝাই। আর যারা প্রশ্ন করছো, বাংলিশ কোশ্চেন তো, মাইক্রোফোন অন করে যদি প্রশ্ন করো তাহলে ভালো হয়। এবার দেখো, আমি আরেকটা নিয়ম পড়াই, তারপর প্র্যাকটিসে চলে যাব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। বলছে যদি একাধিক একই রকম শাখা থাকে, মনে করো কোনো যৌগে একের অধিক শাখা আছে, কিন্তু শাখা দুইটা সেম, তখন কি করব আমরা? ধরো আমি উদাহরণ দিয়ে যদি বলি, আচ্ছা পড়িয়ে দেই। বলছে তখন তুমি একাধিকবার উচ্চারণ না করে তুমি ডাই বা ট্রাই বা টেট্রা, 2টা থাকলে ডাই, 3টা থাকলে ট্রাই, 4টা থাকলে কি টেট্রা ব্যবহার করতে পারো। যেমন তোমাদের বোঝানোর জন্য আমরা একটা উদাহরণ ব্যবহার করতে পারি। এর আগে যে যৌগটা লিখছিলাম, সেই যৌগটার আলোকেই ধরো এরকম কিছু একটা আমরা দেখতে পেলাম। আচ্ছা, এর আগে কি পড়লাম বলো তো? এখানে ক্লোরো আর এখানে মিথাইল ছিল, রাইট? এখন ধরা যাক আমি 2 জায়গাতেই মিথাইল দিলাম, তাহলে এখন একটু চিন্তা করে বলো যে প্রধান যৌগ তো আগের মতোই, এটা বিউটেন। এবার তুমি বলতে পারো নাম্বারিং কোন দিক থেকে করব? নাম্বারিং তো যে কোনো একদিক থেকে করলেই হয়, কারণ এই দিক থেকেও আগে আছে 2 নম্বরে, এদিক থেকেও 2 নম্বরেই আছে। আর দুইটা মূলকের মধ্যে কোনো মূলকের থেকে কোনো মূলকের প্রায়োরিটি বা অগ্রগণ্যতা কি বেশি? না, তা তো নয়। দুইটা মূলকই আমাদের কাছে একই মূলক, অর্থাৎ কেউ কারো থেকে বেশি না। আর দ্যাটস ওয়াই আমি বাম অথবা ডান যে কোনো একদিক থেকে নাম্বারিং করলেই হচ্ছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ধরা যাক আমি এই দিক থেকে নাম্বারিং করলাম, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এখন আমি কি এরকম বলবো 2 মিথাইল 3 মিথাইল, নাকি বলবো 2 3 ডাইমিথাইল? 2 ডাইমিথাইল।
হ্যাঁ হ্যাঁ, সেটাই বলা হচ্ছে যে 2 এবং 3 এর মাঝে কমা দিতে হবে। ভুল করে মনে করো তুমি এখানে কমা দাও নাই, তাহলে ভুল করে তুমি যদি এখানে কমা না দাও তাহলে কি হবে বলো তো? তাহলে এটা 23 হয়ে যাবে। তাই বলা হচ্ছে যদি কখনো পাশাপাশি দুইটা সংখ্যা লিখতে হয় তাহলে সংখ্যা দুইটার মাঝে মাস্ট বি কমা দিতে হবে। সংখ্যা ও নামের মাঝে একটা কি দিব? হাইফেন। দুইবার মিথাইল না বলে আমরা বলবো ডাইমিথাইল। তাহলে আমরা বলবো 2-3 বা 2,3 হাইফেন ডাইমিথাইল, এরপর লিখবো মূল যৌগের নাম, যেটার নাম হচ্ছে বিউটেন। এখন আমাদের মোটামুটি সবগুলো নিয়ম উদাহরণ সহকারে একবার করে বোঝানো হয়ে গেছে। আমরা প্র্যাকটিস করবো একটু পরে। তোমরা যে প্রশ্ন করতে চাও মাইক্রোফোন অন করে কোশ্চেন করো। বলো কে কোশ্চেন? আগের নিয়মের আরেকটা উদাহরণ। হ্যাঁ, কোন নিয়ম? কোন নিয়ম? মুখে বলো, নিয়মটা বলো। আরেকটা না, আমরা অনেক উদাহরণ দিব এখন খালি উদাহরণের উপরই থাকবো। বলো কোন নিয়মটা, একটু যদি নিয়মটা কোশ্চেন করো আমাকে। স্যার কোন যৌগে এই যে 2,3 ডাইমিথাইল বিউটেন ইন্টারচেঞ্জেবল। আচ্ছা, ধরো এইখানে দুইটা মিথাইল আছে, আমি তো চাইলে লিখতে পারতাম 2 মিথাইল 3 মিথাইল, পারতাম কিনা বলো? তাহলে আমাকে ইউপ্যাক পরামর্শ দিচ্ছে কি, যে একই মূলক যদি থাকে তুমি 2 বার বা 3 বার না লিখে আলাদা করে তুমি একবারেই লিখবা, নামের পূর্বে ডাই, ট্রাই বা টেট্রা লিখে দিবা, শেষ। আর যদি ভিন্ন মূলক হয় তাহলে যতবার থাকবে ততবারই লিখতে হবে। কথাটা এরকম। যদি বুঝে থাকো ভালো, না বুঝে থাকো আরো কিছু উদাহরণ দেখো। এইটা তো বুঝছো নাকি? এটা সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো তো দেখি। আচ্ছা, আমি আবার ব্রিফ করছি। বলা হচ্ছে এই যৌগে দুইটা মূলক আছে, দুইটা মূলক কি ভিন্ন রকম নাকি একই রকম? একই রকম। আচ্ছা, একই রকম মূলক থাকলে আমি কি আলাদা করে উচ্চারণ করব নাকি একবার উচ্চারণ করে আগে ডাই ট্রাই লিখে দিব? আগে ডাই ট্রাই লিখে দিব। ব্যাপারটা তাই, আর কোনোই পার্থক্য নেই। ওকে, আচ্ছা তাহলে এবার একটু চিন্তা করি আমরা, এরকম যদি কোনো যৌগ হয় তখন কি হবে? ধরো এইরকম হইল, দেখা যাক কে পারে এই যৌগটা। এইরকম একটা যৌগ দিয়ে দিলাম মনে করো, ভয় পায় না, খুব সহজ, বুঝলে? বলো প্রধান শিকল। মিথাইল বিউটেন। হ্যাঁ, প্রধান শিকল কোনটা? প্রধান শিকল কোনটা বলো? মাঝেরটা। চমৎকার। মাঝেরটা ছাড়া কেন অন্যগুলো প্রধান শিকল হলো না বলো? কারণ অন্যদিকে গেলে বেশি কার্বন পাওয়া যায় না। তাহলে এইখানে প্রধান শিকল বাদে যা দেখবা সবই তো শাখা। বলো শাখাগুলার নাম কি? সবই মিথাইল নাকি অন্য কিছু আছে? সবই তো মিথাইল। তোমাদের কথা আসতে শোনা যায় কেন? আচ্ছা, এবার নাম্বারিং কোন দিক থেকে করবা, নাকি যে কোনো একদিক থেকে করলেই হয়? যে কোনো একদিক থেকে করলে। হ্যাঁ, কারণ দুই দিক থেকেই কাছে একই জায়গায় আছে। যদি একদিক থেকে 2 নাম্বার, একদিক থেকে 3 নাম্বারে থাকতো তখন যে দিক থেকে আগে হতো ওই দিক থেকে আমরা নাম্বারিং করতাম। আর মূলক যদি একটা আরেকটা থেকে ভিন্ন হতো তখন আমি অগ্রগণ্য ক্রম ফলো করতাম। ধরো একটা মিথাইল একটা অন্য কিছু, তখন আমাকে অগ্রগণ্য ক্রম ফলো করতে হতো। তো মূলক যখন একই মূলক তখন যে দিক থেকে নাম্বারিং করলে আগে শাখা পাবো, ছোট সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারবো, আমি ওই দিক থেকেই নাম্বারিং করবো। ওকে, আচ্ছা একজন বলছো বক্রপথে গেলে কার্বনের নাম্বার বেশি হয় কিনা? না, হয় না। দেখো 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, যেদিকে যাও 4-এর বেশি হবে না প্রধান কার্বন চেন। ওকে, আচ্ছা দেখো এবার 1 2 3 4, এই তো। তাহলে এবার 2 নাম্বারে দুইটা মূলক আছে, তাই 2 2। 2 নাম্বারে দুইটা আছে, আমি একবার 2 লিখবো হবে না, যতবার থাকবে ততবারই লিখতে হবে। দুইটা আছে, দুইটাই লিখতে হবে। এবার তাহলে বলো তো এরপর কি লিখবো? কে বলতে পারে? 3 3। আচ্ছা, এখন এই মাঝখানের কমাগুলা দিতে ভুলে গেলে কি হবে বলো তো? 2233 হয়ে যাবে না? এটা মিনিংফুল হবে না। তাই ভুল করেও মাঝখানের কমাগুলো ভুল করা যাবে না। এবার একটা হাইফেন দিতে হবে। এবার এখানে যে মূলকটা আছে, মূলকটা কয়বার আছে বলো? 4 বার। তাহলে 4 বার থাকলে কি হয় তুমি নিশ্চয়ই জানো, টেট্রা। এবার মূলকটার নাম কি? মিথাইল। এবার যৌগটার নাম কি? বিউটেন। ক্লিয়ার কিনা আমাকে দ্রুত সবাই কমেন্টে জানাবো, আমি অপেক্ষা করছি সবার কমেন্টের জন্য। হ্যাঁ, ওকে। আচ্ছা, সংখ্যাগুলো দেখো। 2 নাম্বারে দুইটা মূলক আছে তাই 2 বার সংখ্যা লিখতে হবে। 3 নাম্বারে দুইটা আছে তাই 3 বার লিখতে হবে, না 2 বার লিখতে হবে। মানে যে কয়টা মূলক থাকবে ততবারই সংখ্যা লিখতে হবে, যেখানে থাকবে ওই সংখ্যাটাই লিখতে হবে। বিষয়টা এরকম। ওকে, হ্যাঁ 3 3 বলো তো, তুমি খেয়াল করো তো 3 3 3 নাম্বারে কি দুইটা মূলক আছে না এখানে বলো তো? यस স্যার। তাহলে তুমি তো 3 3 বলবা না? 3 3 মানে 3 2 বললাম না কেন? হ্যাঁ স্যার 3 2 বললাম না কেন? কারণ কার্বনের সাথে তো দুইটা মিথাইল।
হ্যাঁ ও না না, মানে আমরা তো আসলে কত বার আছে সেই সংখ্যাটা উল্লেখ করছি না, আমরা উল্লেখ করছি কোথায় আছে। ওটা কি 2 বার আছে এর জন্য 2 লিখবো, টোটাল 4 বার আছে দেখে তো টেট্রা লিখতেছি। এখানে 3 3 লিখছি কেন, কারণ 3 নম্বরে আছে তাই 3 3 লিখতেছি। বিষয়টা বুঝতে পারছো? বুঝতে পেরেছি। যেমন দেখো, আমি তোমার ডাউট ক্লিয়ার করার জন্য আমি আরেকটা উদাহরণ দেই, যেহেতু তুমি এভাবে কনফিউজড হয়েছো, আমি আরেকটা উদাহরণ দেই। ধরো এরকম একটা যৌগ, এখন আমরা কি করব, এইখানে ধরো এখানে একটা মিথাইল, এইখানে একটা মিথাইল, এইখানে একটা মিথাইল। বলো এখন তুমি বুদ্ধি দাও, তখন আমরা কোন দিক থেকে নাম্বারিং করবো বলো? আচ্ছা ধরা যাক ডান দিক থেকে নাম্বারিং করলাম, ধরা যাক করলাম। এখানে যদি একটা নিয়ম আছে, নিয়মটা একটু পরে শেখাচ্ছি। ধরা যাক আপাতত ডান দিক থেকে নাম্বারিং করলাম, কেন করলাম পরে বলছি। বলো এখন এই যৌগের নাম বলো, তুমি বলো। স্যার 2 3 5 ট্রাইমিথাইল। হ্যাঁ 2 3, হ্যাঁ 2 3, এই দেখো 2 3 5। ট্রাই কেন বললা বলো? তিনটা আছে তাই। তাহলে এখানে যে তুমি 3 লিখলা, 3 বার আছে দেখে 3 লিখলা নাকি 3 নাম্বারে আছে দেখে লিখলা? 3 নম্বরে আছে দেখে। তো সেটাই তো বুঝাইছি আমরা তোমাকে। 2 3 5 ট্রাইমিথাইল। বলো ক্লিয়ার সবাই? বাম থেকে নাম্বারিং করলাম না কেন, সেটার আলাদা একটা নিয়ম আছে, আমি একটু পরে শেখাবো। হ্যাঁ একটু অপেক্ষা করতে হবে, একটু পরেই শেখাবো। আরও 2-3টা উদাহরণ আমরা এই নিয়মের প্র্যাকটিস করে ফেলি, তারপর নতুন নিয়মে যাব। হ্যাঁ তাহলে এখন সবাই, তোমাদেরকে আমি যে যৌগ লিখে দিচ্ছি, তোমরা দ্রুত এই যৌগটার নাম কমেন্ট করো অথবা মাইক্রোফোন অন করে বলো। খাতায় আগে উঠাও, তারপর যৌগের নামকরণ করো, আস্তে ধীরে বলো। 2 3 ডাইব্রোমো ইথেন। ইথেন কেন হলো? 2 3 ডাইব্রোমো প্রোপেন। প্রোপেন। হ্যাঁ 2 3 ডাইব্রোমো প্রোপেন। এই তো 2 3 কেন, 2 3 কেন, 2 3 কেন? 1 2 ডাইব্রোমো প্রোপেন। হ্যাঁ 1 2 হবে, 1 2। দেখছো ভুল করে ভুল হয়ে যায়। 2 3 হলো না কেন? বলো তুমি বলো, তোমার কাছে উত্তর আছে। বলো 2 3 কেন হলো না? তুমি বাম থেকে নাম্বারিং করবা না ডান থেকে নাম্বারিং করবা? স্যার ডান থেকে। কেন বলো কেন? ডান থেকে নাম্বারিং করলে ছোট সংখ্যা দিয়ে প্রকাশ পায় না। আমি যদি 1 2 পাই তাহলে আমি কি 2 3 নিব বলো? না স্যার। এই তো এটাই কথা। হ্যাঁ এই দেখো এইটা, তাহলে 1 2 ডাইব্রোমো ব্রোমো, আর মূল যৌগের নাম হচ্ছে প্রোপেন। এই তো বিষয়, 1 2 ডাইব্রোমো প্রোপেন। ক্লিয়ার না ক্লিয়ার না, তাড়াতাড়ি বলো। স্যার ক্লিয়ার। ওকে ঠিক আছে, তাহলে এবার কে পারে এই যৌগ দেখা যাক। সবাই ঠান্ডা মাথায় কমেন্ট করো, কে কাকে হুমকি দেয়। স্যার এটা ডাইব্রোমো প্রোপেন কেন হলো? প্রোপিন হতো না? আচ্ছা কেন প্রোপিন হতো বলো, কেন প্রোপিন হতো? কারণ স্যার এখানে কার্বন তো 3টা আর হাইড্রোজেন তো 6টা। আমরা কি বলেছি যে তোমাকে সাধারণ সংকেত মিলাইতে হবে না কার্যকারী মূলক মিলাইতে হবে? ওকে এবার 2 3 ট্রাইক্লোরোপেন্টেন। 1 2 ডাইক্লোরোবিউটেন। হয় নাই, কারো হয় নাই, আবার চেষ্টা 1 2 করো। টেট্রাক্লোরোবিউটেন। 1 2 টেট্রাক্লোরোবিউটেন। তাও হয় নাই। 1 2 টেট্রাক্লোরোবিউটেন। ইয়েস এইবার হইছে। স্যার আমি তো এটা বলছি যে 1 2 টেট্রাক্লোরোবিউটেন। তো সেটা তো হয় নাই। দেখো এবার বলো 1 1, এই দেখো নাম্বারিং ডান দিক থেকে হবে 1 2 3 4। বলো কি হবে? এই যে 1 1 2 2 টেট্রা, এই দেখো টেট্রা। বলো এখন কি হবে, ব্রোমো না ক্লোরো? এই তো ক্লোরো, আর মূল যৌগের নাম বিউটেন। স্যার মানে হচ্ছে যতগুলা যৌগ কার্বনের সাথে যুক্ত থাকবে সবকটারই নাম্বার দিতে হবে। হ্যাঁ সেটাই তো কথা তখন থেকে বোঝাচ্ছি, যতগুলো শাখামূলক ততগুলো নাম্বার। ওকে যতগুলো শাখামূলক ততগুলো নাম্বার। ক্লিয়ার না কোনো ভেজাল আছে বলো? ক্লিয়ার, কোনো ভেজাল নাই তাই তো? ওকে আমরা এগিয়ে যাই তাহলে জীবন যুদ্ধে। আচ্ছা তোমরা আজকে নামকরণ কি বেশ কঠিন লাগতেছে এরকম নাকি? তোমরা এনজয় করছো না মনে হচ্ছে অনেকেই? না যদি কঠিন লাগে আমরা এই নিয়মগুলো আরো প্র্যাকটিস করবো, আর না হয় আমরা নতুন নিয়মে যাব। এখন নতুন নিয়মে যাব নাকি চলবে এই নিয়ম? আরো প্র্যাকটিস দরকার। ওকে ঠিক আছে
সবাই ঝাঁপিয়ে পড়ো এই যৌগ সলভের জন্য। আচ্ছা আমি একটু একটু বলেন স্যার। স্যার ওই আগে মানে একটু আগে যে যৌগটা ছিল এটা কি বিউটেন? আপনি স্যার এমন কেন স্যার? হ্যাঁ স্যার বিউটেন স্যার। কেন স্যার বলেন? না একটু সন্দেহ লাগতেছে। আচ্ছা সন্দেহ কেন লাগতেছে? সন্দেহ কেন লাগতেছে? তুমি যৌগ কি সাধারণ সংকেত দেখে চিনতেছো না কার্যকারী মূলক দেখে? খালি এটা বলো আমাকে। সাধারণ সংকেত। এই জন্যই সন্দেহ লাগতেছে। যৌগ চিনার উপায় কি সবাই বলো তো? সাধারণ সংকেত না কার্যকারী মূলক? কার্যকারী মূলক। কার্যকারী মূলক দেখে গোত্র চিনতে হবে, হ্যাঁ, আর কার্বন দেখে ওয়ার্ড রুট ঠিক করতে হবে। তাহলে এখানে সবগুলা বন্ড কি বন্ড? কার্বন কার্বন কি ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে নাকি একক বন্ড আছে? তাহলে একক বন্ড থাকলে ওটা কি হবে বলো তো? অ্যালকেন হবে না। আর কার্বন কয়টা? 4টা। তাহলে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? তাহলে এর কোনো সন্দেহ নাই বাবা, বুঝতে পেরেছো? সাধারণ সংকেত দিয়ে কখনো যৌগের গোত্র মিলবে না। যেমন এই যৌগে দেখো, এই যৌগে সবগুলো একক বন্ড, তাই এটা অ্যালকেন গোত্রের, আর কার্বন 3টা, তাই এটা প্রোপেন। ওকে, আচ্ছা ওকে। আমরা লেকচার শিট থেকে একটু সলভ করি। এটা 11 নাম্বার মেবি লেকচার শিটের। লেকচার শিটে এইভাবে ডিজাইন করে লিখে দেয়া আছে তোমাদের কনফিউজ করার জন্য, ভয় দেখানোর জন্য, কিন্তু আমরা জানি যে তোমরা বীরের জাতি, তোমরা ভয় পাবে না। এবার এটাকে ভেঙে লেখা শিখবো আমরা। এই কার্বনের যোজনী কত কে বলতে পারে? আরে পেজ লাগবে না, কথা শোনো আগে। এই কার্বনের যোজনী কত বলো? 3 না? 3 না, সব দুনিয়ার সব কার্বনের যোজনী 4। হ্যাঁ 4। আচ্ছা দুঃখিত, আমি ভুল লিখছি জন্য 3 বলছে, দুঃখিত দুঃখিত, সরি। হ্যাঁ এবার 4 না, সবসময় 4 হতে হবে, নাহলে এটা ভুল, আমি ভুল যৌগ লিখছিলাম। তাহলে এইবার 4 দিকে 4টা মিথাইল মূলক দিয়ে দিব, 4 দিকে 4টা মিথাইল মূলক দিয়ে দিব। এটা হচ্ছে ভেঙে লেখার স্টাইল, ঠিক আছে? দেখো তো সবার যোজনী 4 হয়েছে কিনা এবার? এই যে আমরা আরো প্র্যাকটিস করার জন্য এখন তোমাদেরকে এই যৌগটা দিলাম, তোমরা আমাকে এই যৌগের নাম বলো। তোমরা আমাকে এই যৌগের নাম বলো তাড়াতাড়ি। নাম বলবো? হ্যাঁ তো কি বলবো বলো নাম। 2,2-ডাইমিথাইল প্রোপেন। গুড, এই দেখছো 2,2-ডাইমিথাইল প্রোপেন। অনেক অনেক ধন্যবাদ। ওর জন্য একটা বুঝিয়ে দিলে ভালো। মনে মনে হাততালি দিয়ে দাও ওর জন্য একটা। আচ্ছা হ্যাঁ অবশ্যই বুঝিয়ে দিব। ভেঙে লেখা কি বুঝতে পেরেছো কিনা সবাই বলো তো আগে? ভেঙে লেখা বুঝতে পেরেছো? আচ্ছা তুমি এখন বৃহত্তম কার্বন চেইন বাছাই করো। সবচেয়ে বড় কার্বন চেইন কত হওয়া উচিত এখানে বলো? 3। যেদিকে যাও 3-এর বেশি হবে না। গণ, এই দেখো 1 2 3, 1 2 3, যেদিকে যাও 3-এর বেশি হবে না। তাহলে এই যে দেখো 3। তাহলে এই যৌগের নাম কি? প্রোপেন। এই যৌগের নাম কি? প্রোপেন। এবার নাম্বারিং কোন দিক থেকে করবা, বাম নাকি ডান? যে কোনো একদিক থেকে করলেই হয়। গুড, তাহলে আমরা যে কোনো একদিক থেকে নাম্বারিং করলাম। এই দেখো 1 2 3। তাহলে এবার বলো তো কি হবে? 2,2-ডাইমিথাইল প্রোপেন। বলো এখনো কি বুঝো না এই নিয়মগুলার? আমাকে খালি একবার বলো, আমি বাকিটা বুঝতেছি। বলো এই যৌগটার কে বোঝো না এখনো? কি বোঝো না এখনো? তাড়াতাড়ি বলো। মাইক্রোফোন অন করে প্রশ্ন করো, যা যা মনের দুঃখ আছে সব বলো। তো যৌগ নিয়ে বললো, অন্য কিছু নিয়ে বললো না। তাড়াতাড়ি বলো। কেউ কিছু বলো না। তাহলে বুঝছো কিনা এটা বলো সবাই। ক্লিয়ার কিনা সেটা কমেন্ট করো। কমেন্ট 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 ছাড়া বিশ্বাস করি না। গুড, অনেক অনেক ভালো ঘটনা। আচ্ছা এইবার ঠিক আছে, তাহলে আমরা এগিয়ে যেতে চাই। ঠিক আছে, এতক্ষণে অনেক খুঁজে পাইলাম। একটু কনফিউজিং লাগে, মনে হয় পারবো না। কেন কনফিউজিং লাগে বলো তাহলে, বলো আবার। এই যে রোদেলা, তুমি এখন পাকনামি কেন শুরু করলা? 13 নাম্বার আমি কখন করাবো এটা আমি ঠিক করবো। হ্যাঁ, আমি যা পড়াচ্ছি তুমি সেটা বুঝছো কিনা এটা বলো। অদিতি বলো তুমি, নাকি অদিতি না আদৃতি?
আরে আদ্রিদি বলো, আদ্রিদির কতদিন দেখি নাই, ও মনে হয় কালকে পরশু পরীক্ষা দেয় না, জন্য দেখি নাই, তাই না? না স্যার, আজকে পরীক্ষা দিছি তো। ও তাহলে আমি দেখি নাই, আমার কপাল ভালো না। ঠিক আছে আদ্রিদি বলো তুমি কি বুঝো? আমার সম্পর্কে কেন এরকম ধারণা যে আমি পরীক্ষা দেই না? আরে মজা করলাম, একদিন দেখছিলাম তো পলায় যেতে, জন্য বলছি আর কি। ওর তো সেই পরীক্ষাটা দিছিলাম। হ্যাঁ সেটা তো আমার যন্ত্রণাই দিছো, তাই না? বলো এবার 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 তুমি কোন জায়গাটা কনফিউজিং বুঝো নাই, তাহলে আমরা খালি এটা বলো একবার, মনে মনে বিশ্বাস করতে হবে যে পারি। বুঝতে পারি না, এটা সমস্যা। মানে কি বুঝো নাই, কি বুঝতে পারো না, নাকি কি বুঝো না এটাই বুঝো না? জি স্যার, এটাই বুঝি। আরে তাহলে তো এটা মানসিক সমস্যা। বলো প্রশ্ন করতে চাও আর কি, বলো আর কি প্রশ্ন করতে চাও? যদি প্রশ্ন না করো আমরা নতুন নিয়মের পথে এগিয়ে যাব নাকি কোশ্চেন করবা? এটা কি প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে? হ্যাঁ কি বলো, আমরা আরো 3 ক্লাস ধরে প্র্যাকটিস করব, কোনো অসুবিধা নেই। নতুন নতুন মানুষজনকে তুমি নামকরণ শিখিয়ে দিতে পারবা, খালি প্র্যাকটিস করলেই হবে। তুমি রাস্তাঘাটে মানুষজনকে ধরবা আর বলবা এই নামকরণ পারো, বলো না পারি না, ঠিক আছে আসো আমি তোমাকে শিখিয়ে দিই। ঠিক আছে আমরা এখন নতুন নামে যাই, ঠিক আছে? ওকে জি। ওকে এইবার তোমাদের এই যৌগটা দেখো, দেখা যাক কার মাথায় বুদ্ধি আছে। এই যৌগের নাম কি কে বলতে পারে? এই যৌগের নাম কি? সময় দিলাম ভাবতে। 2-প্রোপাইল বিউটেন। 2-প্রোপাইল বিউটেন। আরো ভাবো, আরো ভাবুন, আরো ভাবুন। 3-মিথাইল হেক্সেন। 3-মিথাইল হেক্সেন, এটা কে বললো বলো দেখি? স্যার আমি সায়ন। দেখছো ও কিন্তু বুঝছে। আচ্ছা দেখো কেন সায়ান বলো, এক্সপ্লেইন করো কেন 3। তুমি এখন কই ছিলা, জীবিত ছিলা? তুমি তো ক্লাসে ছিলা না তখন নাকি? স্যার মাত্রই তো ওই যে কোশ্চেন করলাম নাম্বারিং। ও তাই, আমি বুঝি নাই, কোনো আওয়াজ টাওয়াজ ছিল না। বলো কিভাবে বুঝলা তুমি এই যৌগের নাম? ঠিক আছে হ্যাঁ বলো কিভাবে। স্যার নিচে 3টা কার্বন, সো যদি সরল লেখা যায় তাহলে 1 2 3 4 বিউটেন হয়, কিন্তু নিচে গেলে হেক্সেন হয়, সো এটা বেশি, এই কারণে বক্ররেখায় যেতে হবে। ও বলছে যে প্রথম নিয়মটাই তো এইটা, যে আমাদের বৃহত্তম কার্বন চেন বাছাই করতে হবে, বৃহত্তম কার্বন চেন বাছাই করতে হবে। তাহলে C3H7 এটা কি এমন থাকবে নাকি ভেঙে লিখতে হবে? নিশ্চয়ই ভেঙে লিখতে হবে, ভেঙে লিখতে হবে। এই তো বুদ্ধিগুলো এতক্ষণে বাড়াইতেছে মাথা থেকে। হ্যাঁ এতক্ষণ বুদ্ধিগুলারে দরজা বন্ধ করে। হ্যাঁ এটা সবাই পারবে, তুমি 2 ক্লাস পর যাইতে দাও, দেখবা সবাই পারবে, সবাই পারবে। তোমরা তো অনেক ভালো, অনেকেই তো আরও পারে না, তাও পারে নামকরণ। কারণ কি প্র্যাকটিস, নিয়ম তো আর বাড়বে না, শুধু এখন প্র্যাকটিস বাড়বে, খালি ভ্যারিয়েশন বাড়বে। আর আমরা যদি তোমাদেরকে এগুলো না শেখাই তাহলে কি হবে, পরীক্ষা হলে পেঁচায় দিবে। আর এগুলোর অনেক কিছুই পরীক্ষায় আসবে না, এগুলো অনেক কিছুই পরীক্ষায় আসবে না, দাগায় দিব। পরীক্ষায় নাম্বারের জন্য অনেক কম পড়লেই হবে, কিন্তু আমরা কি শুধু নাম্বার, আমাদের তো বেসিক দরকার। হ্যাঁ এই জন্য আমরা পড়ছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কমায় দেবো, পরীক্ষাগুলো কমন হয়ে যাবে, কিন্তু এগুলো আমাদের শিখতে হবে। ভাঙলাম কিভাবে? হ্যাঁ হাতুড়ি দিয়ে ভাঙছি, দেখো এই দেখো C3H7। বলো কার্বন কয়টা, বলো রিমঝিম মহন্ত? 3টা কার্বন দিয়ে দিলাম। তুমি বলো এবার এর কয়টা হাত খালি? 3টা। ওরে আল্লাহ, না স্যার 2টা। 2টা, তাহলে এটা CH2। এর কয়টা হাত খালি? 2টা, তাহলে কি CH2। এর কয়টা হাত খালি? 3টা, তাহলে এই যে আর ছিল C3H7, তাহলে মিলে গেছে কিনা দেখবো আমরা চেক করে, 1 2 3, 3টা কার্বন, আর হাইড্রোজেন 7টা, মিলে গেছে কিনা দেখবো। বলো কথা কি ঠিক আছে না ভুল আছে? মহন্ত বলতে হবে ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন বলো রিমঝিম বলবে কোন পথে প্রধান শিকল নির্বাচন করব, সরল পথ না বক্রপথ? বক্রপথ। কেন বক্রপথে যাব আমরা, সহজ সরল মানুষ?
বক্রপথে বেশি আছে। কতটি আছে বক্রপথে আর সরল পথে কতটি? বক্রপথে 6টি, সরল পথে 4টি। বক্রপথে 6টি আর সরল পথে 4টি। তাহলে আমরা এই জন্য বক্রপথে গেছি। এবার নাম্বারিং করব কোন দিক থেকে? এইটা হচ্ছে প্রধান শিকল বাদে যেটা থাকবে সেটা মূলক। নাম্বারিং করব কোন দিক থেকে? এই দিক থেকে নাকি নিচের দিক থেকে? উপরের দিক থেকে। কেন উপরের দিক থেকে করব? কেন উপর দিক থেকে করলে 3 নাম্বার পাওয়া যাচ্ছে, আর নিচের দিক থেকে করলে 1 2 4 4 4 নাম্বার। তাহলে আমরা নিশ্চয়ই 4 আর 3 এর মধ্যে কাকে বেছে নিব? 3কেই বেছে নিব। তাহলে যে 1 2 3 4 5 6, তাহলে এখন এটার নাম হবে 3 মিথাইল। মিথাইল। তোমাদের কাছে মনে হচ্ছে কঠিন লাগতেছে, আসলে কঠিন লাগতেছে না, তোমরা অনেকগুলো নিয়ম মনে রাখতে পারছো না এখন। হ্যাঁ, কয়দিন প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। কিন্তু এগুলো যদি না পড়ো, আম পাতা জাম পাতা পড়ো, তাহলে আম পাতা জাম পাতাই হবে। ওকে, বলো এটা কি বুঝতে পেরেছো নাকি আবার বুঝাই দিব? স্যার আবার বুঝিয়ে দেন। আচ্ছা, যদি আমাকে একটু বলতা তুমি যে কোন পার্টটা বোঝাবো, নাম্বারিংটা নাকি ভেঙে লেখাটা? স্যার নাম্বারিংটা। নাম্বারিংটা। নাম্বারিং করার দুনিয়াতে একটাই নিয়ম, বলো তো কোন নিয়ম? যে দিক থেকে নাম্বারিং করলে ছোট সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, যে দিক থেকে নাম্বারিং করলে ছোট সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, সেটাই নিয়ম। বুঝতে পেরেছো ব্যাপারটা? জি স্যার। তাহলে বলো, বাম দিক থেকে নাম্বারিং করলে 3 নাম্বারে মূলক, আর ডান নিচ থেকে করলে 4 নাম্বারে। তাহলে আমরা 3 নিব না 4 নিব? স্যার 3 নিব। 3 নিব, তাই নিয়েছি, 3 মিথাইল হয়েছে। বুঝিয়েছি না বুঝি নাই? বলো বলো, ক্লিয়ার না ক্লিয়ার না? এগিয়ে যাব নাকি এগিয়ে যাব না? স্যার এখানে ডান দিকেও তো CH3 আছে, তাহলে আমরা হচ্ছে বাদিকে CH3 আছে, তাহলে আমরা ডান দিকেরটাকে কেন ধরছি? বুঝি নাই, আবার যদি একটু বুঝায় বলতা। স্যার এখানে বাদিকে এবং ডান দিকে দুই দিকেই হচ্ছে CH3 আছে, তাহলে স্যার আমরা এই পাশেরটাকে কেন ধরি নাই? ও এই দিকে, এই যে 1 2 3 4 5 এইটা তো, এইদিকে গেলে তো 5টা হয়। আমি 6টা পাইলে 5টা নিব নাকি 6টা নিব? 6টা। তাহলে তো বুঝে গেছো, তোমার প্রশ্নের উত্তর তোমার কাছে আছে। বুঝছি? ক্লিয়ার? আচ্ছা, আমি তোমাদেরকে আজকে অনেক বেশি আর পড়াতে চাই না, আমি আরেকটা নিয়ম পড়াতে চাই, দিয়ে আমি শেষ করতে চাই। সেটা মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমাদের কিছু হোমওয়ার্ক দিব আমরা। যারা মনে করছো পারবা না, তোমরা বারবার প্র্যাকটিস করো। ঈদের পরে এই ক্লাসটা অফলাইনে হবে। ঈদের পরে কখন ক্লাস জানো তোমরা? আমাদের অফলাইন ক্লাস কবে? শনিবারের দিন। হ্যাঁ, 14 তারিখ শনিবারের দিন। তোমাদের 14 তারিখের আগে 13 তারিখে কোনো কার্যক্রম দেয়া ছিল? নাই মনে হয়। 13 তারিখে কোনো কার্যক্রম দেয়া নাই, 14 তারিখেই। 14 তারিখে তোমরা হচ্ছে আবার প্র্যাকটিস করে চলে আসবা। অফলাইনে তোমাদের ধরে 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 সব প্রবলেম প্র্যাকটিস করাই দিব, আবার সলভ করে দিব। তবে ক্লাস বাদ দিও না, কারণ ওই দিনের ক্লাস তো রেকর্ড থাকবে না। আর যারা আজকে ক্লাস করে নাই তারা যাতে অবশ্যই রেকর্ড দেখে। হ্যাঁ, এই ব্যাপারটা এনশিওর, মানে তোমরা একটু আলোচনা করে নিও। ওকে, আমরা এবার চলে যাই নতুন একটা নিয়মে চলে যাই। হ্যাঁ, সেটা হচ্ছে এই যৌগটা নিয়ে আমাদের একটা কথা আছে। এই যৌগটা দেখো, মনোযোগ সহকারে শোনো। এই যৌগের নামটা কি হবে বলো? কেমনে, কি, কোন দিক থেকে আমরা নাম্বারিং করবো বলো? মতামত দাও, ভুল হোক অসুবিধা কি? এখানে প্রধান শিকল কোনটা সেটা বলো আগে। প্রধান শিকল কোনটা? সোজাটা। হ্যাঁ, চমৎকার। কারণ বক্রপথে গেলে কার্বন কি বড় পাই নাকি সরল পথই পাই? সরল পথেই বড় হয়। বক্রপথে গেলে সমানই হয়, কোনো অতিরিক্ত লাভ নেই, তাই আমরা বক্রপথে আর যাব না। তাহলে মূল যৌগের নাম কি? পেন্টেন। এবার দেখো, হ্যাঁ, পেন্টেন। দেখো, আমরা এবার বাম থেকে নাম্বারিং করছি। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে বাম থেকে নাম্বারিং করলে কোথায় কোথায় পাচ্ছি বলো তো মূলক? 2 আর 5, 2 4। বাম থেকে নাম্বারিং করলে 2 নম্বরে 2টা আর 4 নম্বরে 1টা। এবার আমাদের ইচ্ছা আমরা ডান থেকেও নাম্বারিং করে দেখব। ডান থেকে নাম্বারিং করলে কি হয় দেখো,
এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে বলো কোথায় কোথায় আসতেছে ডান থেকে নাম্বারিং করলে? স্যার 2 আর হচ্ছে 4 2 4 4। এখন বলো এই তিনটার যোগফল আর এই তিনটার যোগফল, এই তিনটা মূলকের যোগফল হচ্ছে 8 আর এই তিনটার যোগফল হচ্ছে 10। এইটা ঠিক আর এইটা ভুল। আমি আবার বুঝাই দিচ্ছি, যদি একাধিক মূলক ভিন্ন রকম হয়, যদি একাধিক মূলক ভিন্ন রকম হয় তখন অগ্রগণ্য ক্রম ফলো করব। এখানে কি ভিন্ন রকম মূলক আছে নাকি একই রকম মূলক আছে বলো? একই রকম মূলক আছে। তখন আমরা বাম এবং ডান উভয় দিক থেকে নাম্বারিং করে দেখব, দিয়ে যেই সংখ্যাগুলোতে তারা অবস্থান করবে সে অবস্থানগুলোর যোগফল চেক করব। যেই যোগফলটা ছোট হবে সেইটা ঠিক। তাহলে বলো এই যোগের নাম কি বলো তো? 2 2 4 ট্রাইমিথাইল পেন্টেন। গুড, 2 2 4 ট্রাইমিথাইল পেন্টেন। বলো সবাই কি ক্লিয়ার কিনা? আমি অপেক্ষা করছি সবার কমেন্টের জন্য, সবার কমেন্টের জন্য অপেক্ষা করছি। সবাই কি ক্লিয়ার কিনা? দ্রুত দ্রুত কমেন্ট করো। ওকে, আচ্ছা দেখো এই উদাহরণটা আমরা দিই, এখানে লিখে দেওয়া আছে। এখানে এই দেখো একদম স্পষ্ট করে আমাদের লেকচার শিটেও লিখে দেওয়া আছে যে 2 2 4 এটা শুদ্ধ নামকরণ আর 2 4 4 এটা ভুল নামকরণ। এই দেখো লিখে দেওয়া আছে এই যৌগটির নাম 2 2 4 ট্রাইমিথাইল পেন্টেন, কিন্তু 2 4 4 ট্রাইমিথাইল পেন্টেন নয়, কারণ প্রথম ক্ষেত্রে শাখামূলকের অবস্থান নির্দেশক সংখ্যাগুলোর যোগফল 8, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যোগফল কত? 10। প্রথম ক্ষেত্রে 8, পরের ক্ষেত্রে কত? 10। তাহলে আমরা যখন একই রকম মূলক থাকবে তখন যোগফল যেটা ছোট হবে সেটা কাউন্ট করব, যেটা বড় হবে সেটা কাউন্ট করব না। বুঝতে পেরেছো কিনা? যে কমেন্ট করেছো যে আবার বুঝিয়ে দেন, সে বুঝতে পেরেছো কিনা দ্রুত বলো কমেন্ট, অথবা মাইক্রোফোন অন করে কোশ্চেন করতে পারো। ওকে, দেখো এবার আমরা তোমাদের লেকচার শিট থেকে হোমওয়ার্ক দিয়ে আজকে ছুটি দিচ্ছি। দেখা হবে অফলাইন ক্লাসে ঈদের পরে, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে। সবাই আসতে পারো ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখো এই দেখো আমাদের প্র্যাকটিস শুরু হচ্ছে 13 পেজ থেকে। এই দেখো 13 পেজে ফর প্র্যাকটিস শুরু। এই ফর প্র্যাকটিসে দেখো 1 থেকে 26 পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক, 1 থেকে 26 পর্যন্ত। তাহলে পেজ নাম্বার 13, পেজ নাম্বার 13, পেজ নাম্বার 13, এই যে হোমওয়ার্ক হচ্ছে পেজ নাম্বার 13, পেজ 13 ফর প্র্যাকটিস নাম্বার 1 থেকে 26। ওকে, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।